আগের ক্লাসে আমরা পড়ছিলাম ঔপনিবেশিক ভারতের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আমরা পড়ছিলাম। সেখানে আমরা প্রথমে দেখলাম আমাদের যে কিভাবে ভারতে শিক্ষিত মধ্যবর্তী সম্প্রদায়ের উদ্ভব হলো, সেটা আমরা আগের ক্লাসে পড়লাম। তার সাথে সাথে আমরা বিভিন্ন সমাজ সংস্কারকগণ এবং তাদের যে প্রতিষ্ঠান এবং তাদের আন্দোলন সম্পর্কে আমরা পড়লাম। তার মধ্যে আমরা আগের ক্লাসে পড়েছি রাজা রামমোহন রায় এবং তার ব্রাহ্ম সমাজ সম্পর্কে। তারপর আমরা ব্রাহ্ম সমাজ সম্পর্কে পড়েছি, কিভাবে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হলো সেটা সম্পর্কে আমরা পড়েছি। তারপর দেখলাম ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে দুটো ভাগ হলো, আদি ব্রাহ্ম সমাজ আর ভারতীয় ব্রাহ্ম সমাজ। তারপর ভারতীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগ হলো, নববিধান আর সাধারণ ব্রাহ্ম সমাজ। তারপর আমরা রাধাকান্ত দেব সম্পর্কে কিছু ইনফরমেশন পড়েছিলাম। ডিরোজিও এবং তার ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন বা মুভমেন্টের মধ্যে ছিল। ডিরোজিও ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন, যেটা আমাদের মেডিকেল কলেজ স্থাপনের সাথে বড়ভাবে যুক্ত। এরপর এশিয়াটিক সোসাইটি সম্পর্কে পড়েছিলাম। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে পড়েছি, একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। আমরা সবাই জানি যে তিনি এই রবিবার যে ছুটির যে প্রথাটা, এটা তিনি চালু করেছিলেন। তার বইগুলো সম্পর্কে আমরা পড়েছি, বর্ণমালা, কাঁথাওয়ালা, বোধোদয়, এগুলো। তো তারপর বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট, যেটা পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, তাকে আমরা ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাকে ঐতিহ্যতাবাদী আধুনিকতাবাদ ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছে। তো এতটা আমাদের আগের ক্লাসে পড়া হয়েছে। আজকে আমরা ডিসকাস করব এর পরের পার্টটা, সেটা হচ্ছে আমাদের প্রার্থনা সমাজ। এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন, যেটা আমাদের এই প্রতিবাদী যে সমাজ সংস্কার আন্দোলনের সাথে যুক্ত একটা বড় সংগঠন। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবো যে এরকম প্রত্যেকটা যে সংগঠন ছিল, প্রত্যেকটার সংগঠনকে প্রভাবিত করেছিল একজন বিশেষ ব্যক্তি। সেই ব্যক্তি হচ্ছে কেশব চন্দ্র সেন। এই কেশব চন্দ্র সেনের যে পপুলারিটি বা হচ্ছে এর যে প্রভাব, এটা কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। রাজা রামমোহন রায় বলো, বিদ্যাসাগর বলো, সবার থেকে এই কেশব চন্দ্র সেনের অবদান প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানেও দেখো, প্রার্থনা সমাজে দেখো কেশবচন্দ্র সেনের প্রভাবেই গঠন করেছিল ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ মহারাষ্ট্রে। আমাদের পশ্চিম ভারতে, আমাদের মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ 1867, 1867। প্রার্থনা সমাজ গঠনের পিছনে আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল, সেটা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। এমজি রানাডে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে ছিলেন। এছাড়া কে আর ভান্ডারকার একটা ইম্পর্টেন্ট ব্যক্তি, আর একটা এনজি চন্দ্রভারকার এই সংগঠনের সদস্য ছিলেন। কেন আমি এতগুলো নাম বলছি, কারণ এগুলো কোশ্চেন কিরকম আসে, নিচের কোন ব্যক্তি প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না, এইরকম কোশ্চেন দিয়ে থাকে, তখন আমাদের কারা কারা যুক্ত ছিলেন নামগুলো কিন্তু মনে রাখতে হয়। তো এই সংগঠনেরও উদ্দেশ্য দেখো, একই রকমেরই উদ্দেশ্য, যে সমাজের উন্নয়ন করা, নারী কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া ইন্টারকাস্ট ম্যারেজ, তারপর অস্পৃশ্যতা, এগুলোও ছিল। এগুলো বেকার, আহ দরকার নেই, এগুলো সেম ব্যাপার। আচ্ছা, এবার এই প্রার্থনা সমাজ যেটা, সেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছিল কোন কোন জায়গায়? পপুলার হয়েছিল মহারাষ্ট্রে, মাদ্রাজ প্রেসিডেন্সিতে এবং অন্ধ্রের তেলেগু অঞ্চলে এই সংগঠনের পপুলারিটি বেড়েছিল। প্রার্থনা সমাজ পপুলার হয়েছিল মেনলি মহারাষ্ট্র, মাদ্রাজ প্রেসিডেন্সি, অন্ধ্রপ্রদেশের তেলেগু অঞ্চলে জনপ্রিয় হয়। এবং এটা বলে পশ্চিম ভারতের সমাজ সংস্কার আন্দোলনের প্রাণকেন্দ্র বা প্রধান যে রেস্ট হাউস যদি বলা হয়, কোথা থেকে উদ্ভব হয়েছিল, পশ্চিম ভারতের আন্দোলনে, সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কিন্তু এই প্রার্থনা সমাজ। এইটা কিন্তু প্রায় আমাদের ইনস্টিটিউটে তুললে যায়। আর এখানে এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি তৈরি করেছিলেন ডেকান এডুকেশন সোসাইটি, দাক্ষিণাত্য শিক্ষা সমিতি। ডেকান এডুকেশন সোসাইটি তিনি গঠন করেছিলেন 1884, 1884-তে। এছাড়া তিনি বিধবা বিবাহের জন্য বিধবা বিবাহ সমিতি গঠন করেন 1861 খ্রিস্টাব্দে। খুব বড় দুটো প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন। তো এটা আমাদের প্রার্থনা সমাজ, ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, আর কে ভান্ডারকার এর বিখ্যাত ব্যক্তি ছিল। এরপর প্রার্থনা সমাজের পরে এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন, সেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে আর্য সমাজ। এটা আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন, যেটা আমাদের গুজরাট অঞ্চলে গড়ে উঠেছিল। ওটা ছিল মহারাষ্ট্র অঞ্চলে, এটা ছিল গুজরাট অঞ্চলে গঠিত হওয়া আরেকটা বিখ্যাত সংগঠন, আমাদের আর্য সমাজ। এই দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম প্রচুরবার এক্সামে এসেছে, সেটা হচ্ছে মূল শঙ্কর। দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম
যদি বলে প্রকৃত নাম কি ছিল, তাহলে বলতে হবে প্রকৃত নাম ছিল মূল শঙ্কর। এটা কিন্তু প্রচুর বার আমাদের এক্সামে এসেছে, দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল, এই কোশ্চেনটা কিন্তু প্রচুর বার আমাদের পরীক্ষায় এসেছে। তো এই আর্য সমাজের যে একটা বিখ্যাত যে আহ, গুজরাটের কাথিয়াবাড়ের একটা ব্রাহ্মণ পরিবারে, যে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তো তিনি দেখো, এখানেও দেখো তিনি কলকাতায় ব্রাহ্ম সম্মেলনে দেখো অংশগ্রহণ করেন এবং আদর্শে আকৃষ্ট হন। এখানেও দেখো তিনি যখন কেশবচন্দ্র সেনের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত ছিলেন। আমি বললাম এই কেশবচন্দ্র সেন একটা ব্যক্তিত্ব ছিলেন যে কিন্তু সমস্ত এরকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিল, এবং কেশবচন্দ্র সেন তাকে বলেছিলেন যে সংস্কৃতের পরিবর্তে হিন্দি ভাষা ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেয়। কারণ কি, যেহেতু হিন্দি সেখানকার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ ছিল, সেই জন্য তিনি বলেন যে সংস্কৃতের পরিবর্তে হিন্দি ভাষায় তার মানে ছড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন কেশবচন্দ্র সেন। কারণ সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার, যেটা আমরা আগেও পড়েছি যে আমাদের মহাবীর বলো, গৌতম বুদ্ধ বলো, তারা প্রাকৃত ভাষায়, পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। এই দয়ানন্দ সরস্বতীর মূল আধার ছিল, বা যেটাকে কনসেপ্ট করে বা যেটাকে বেস করে তিনি তার বক্তব্য প্রচার করতেন, সেটা হচ্ছে বেদ। এই বেদকে কেন্দ্র করে দয়ানন্দ সরস্বতী একটা বিখ্যাত বক্তব্য বলতেন, সেটা হচ্ছে বৈদিক যুগে ফিরে যাও, অর্থাৎ গো ব্যাক টু বেদাস। এটা তার বিখ্যাত একটা স্টেটমেন্টের মধ্যে অন্যতম, গো ব্যাক টু বেদাস, বেদে ফিরে যাও বা বৈদিক যুগে ফিরে যাও। সেই রেসপেক্টে তিনি 1875 সালে গঠন করেন আর্য সমাজ। 1875 গঠন করেছিলেন তার বিখ্যাত সংগঠন আর্য সমাজ, প্রতিষ্ঠা করেন বোম্বাই প্রেসিডেন্সি, যেটা পরবর্তীকালে তার যে কার্যালয় লাহোরে স্থাপন করা হয়েছিল, লাহোরে এটাকে ট্রান্সফার করা। এর বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে ছিল লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, লালা লাজপত রায়। এটা প্রায় এসে থাকে যে লালা লাজপত রায় কোন বিখ্যাত এরকম এই যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। এটা হচ্ছে আর্য সমাজ। লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ, এরা বিখ্যাত আর্য সমাজের ব্যক্তিত্ব ছিলেন, যাদের উদ্দেশ্যই ছিল যে বেদের আদর্শকে প্রচার করা, মূর্তি পূজা এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। এগুলোই ছিল আর্য সমাজের উদ্দেশ্য। তো এগুলো প্রায় দেখো সবারই সেম। এছাড়া দয়ানন্দ সরস্বতী বর্ণভেদ, বাল্য বিবাহ এগুলোর বিরোধিতা করতেন। বাকি সমস্ত বিষয়েও তিনি গল্প। আচ্ছা, এরপর দেখো যেটা আমাদের পড়তে হয় যে দয়ানন্দ সরস্বতী নিজের মতামত প্রকাশ করার জন্য দয়ানন্দ সরস্বতী দুটা বই লিখেন। দয়ানন্দ সরস্বতী দুটি বই লেখেন, একটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, খুব ইম্পর্টেন্ট একটা বই, আর একটা হচ্ছে বেদ ভাষ্য, খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন। সত্যার্থ প্রকাশ আর বেদ ভাষ্য দুটি বই তিনি রচনা করেন। এছাড়া দয়ানন্দ সরস্বতী বোম্বাই প্রেসিডেন্সিতে গড়ে তোলেন শুদ্ধি আন্দোলন। এই শুদ্ধি আন্দোলনটা কি ছিল? শুদ্ধি আন্দোলনের মাধ্যমে অহিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার কর্মসূচি। এবার তাহলে কি জোর করে হিন্দু ধর্মে রূপান্তরিত করার কোনো ব্যাপারটা সেরকম ছিল না। ব্যাপারটা ছিল, আমরা পড়েছি এর আগে চার্টার অ্যাক্ট আমরা পড়েছি। আমরা চার্টার অ্যাক্ট পড়ার সময় দেখেছি যে যখন চার্টার অ্যাক্ট ভারতে এসেছিল বা চার্টার অ্যাক্ট ভারতে পাবলিশ করা হয়, সেখানে কি হয়েছিল, খ্রিস্টান মিশনারি যারা ছিল, খ্রিস্টান মিশনারিরা তারা ভারতে এসে খ্রিস্টানিটি প্রকাশ করা মানে প্রচার করা শুরু করেছিল। এবং সেই সময় তারা কি করেছিল, যারা ইন্ডিয়ান হিন্দু রয়েছে, যারা ভারতের যারা হিন্দু রয়েছে এবং মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে এবং যারা মুসলিম রয়েছে, তাদের জোর করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা শুরু করেছিল। কাউকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে হিন্দু মুসলিমদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা শুরু করে। সেরকম হিন্দুদেরকে আবার পুনরায় খ্রিস্টানিটি থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত করার জন্য আমাদের এইরকম সংগঠন শুদ্ধি আন্দোলন হয়েছিল, এবং মুসলিমদেরও এরকম হয়েছিল, যেটা আমরা সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় মুভমেন্টে পড়ব। তো এটাই ছিল আমাদের শুদ্ধি আন্দোলন। এই শুদ্ধি আন্দোলনের মাধ্যমে অহিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার কর্মসূচি দেন দয়ানন্দ সরস্বতী। খুব বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া তিনি 1882 খ্রিস্টাব্দে গরুদের সুরক্ষার জন্য গৌরক্ষণী সভা গঠন করে। খুব ইম্পর্টেন্ট, গৌরক্ষণী সভা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? প্রচুর ইম্পর্টেন্ট, 1882 খ্রিস্টাব্দে। যেহেতু আমরা জানি বৈদিক যুগে সবচেয়ে পবিত্র যে এটা হয়ে থাকে, পবিত্র যে রিচুয়ালস হয়ে থাকে, পবিত্র জিনিস, সেটাকে গরুকে বলা হয়ে থাকে। সেই হিসেবে গৌরক্ষণী সভা তিনি প্রতিষ্ঠা করেন। এরপর দয়ানন্দ সরস্বতী দেখো শুদ্ধি আন্দোলনে সফল লাভ করলেও হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কেন সম্পর্কের অবনতি? যেহেতু শুদ্ধি আন্দোলনের সময়
বিশেষভাবে ফোকাস দিয়েছিল দয়ানন্দ সরস্বতী হিন্দুদের ওপর, মুসলিমদের ব্যাপারে, মুসলিমদের মানে শুদ্ধি আন্দোলনের বিষয়ে তিনি স্টেপ নেননি। এই জন্য হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল যে তোমরা হিন্দু বলে তোমাদের উন্নতি হচ্ছে, মানে হেল্প করছে, মুসলিম বলে করছে না। এই জন্য একটা ডিভিশন কিন্তু হয়েছিল। এরপর এটা জেনারেলি সেন্টার ছিল পাঞ্জাব, রাজপুতরা, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোয় সব থেকে বেশি আর্য সমাজ আন্দোলন উত্তর ভারতের মধ্যে এই জায়গায় বেশি গড়ে উঠেছিল বা ছড়িয়ে পড়েছিল। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট সংগঠন, যেটা আমাদের খুব একটা বড় একটা সংগঠন, সেটা হচ্ছে হিন্দু মহাসভা, যেটা থেকে পরবর্তীকালে আমাদের যে ভারতের জনতা পার্টি সেটা প্রভাবিত হয়েছে, বা বিজেপি যেটা বলা হয়, হিন্দু মহাসভা থেকে যথেষ্ট বেশি প্রভাবিত হয়েছে, যেটা গঠন করেছিল 1915 খ্রিস্টাব্দে মদন মোহন মালব্য। এটা প্রায় আমি এমসিকিউ তোমাদের করিয়ে থাকি, তার মধ্যে এই কোশ্চেনটা প্রায়ই থাকে। হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেছিল? মদন মোহন মালব্য। কোথায়? হরিদ্বারে কুম্ভ মেলায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা, যেটাকে আমরা হিন্দু মহাসভা বলে থাকি। এটা ছিল যে ঔপনিবেশিক ভারতে হিন্দু সমাজের স্বার্থ রক্ষার জন্য, যে হিন্দু সমাজের যে সনাতন হিন্দু ধর্মের যে স্বার্থ রক্ষার জন্য এরও সংগঠনের মধ্যে মদন মোহন মালব্য তো এর মধ্যে ছিলেনই। তার সাথে সাথে যেসব বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, স্বামী শ্রদ্ধানন্দ, লালা লাজপত রায়, রামানন্দ, বিনয় দামোদর সাভারকর, এস এন ব্যানার্জি, শ্যামা প্রসাদ মুখার্জি, এইসব বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু এই হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন। যদিও প্রথম দিকে এই হিন্দু মহাসভা হিন্দুদের অস্পৃশ্যতা এবং ধর্মীয় কার্যকলাপের উপর গুরুত্ব দিয়েছিল, পরে এটা ভারতের স্বাধীনতা সংগ্রামেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। এটা মূলত আমাদের উত্তর ভারতের পাঞ্জাব, বিহার এবং যুক্তপ্রদেশ মানে ইউনাইটেড প্রভিন্সের মধ্যে ইনক্লুডেড ছিল, সীমাবদ্ধ ছিল, কারণ এই জায়গাগুলোতে বেশি আমরা হিন্দুদের ঘনত্ব দেখতে পাই। এরপর আমাদের হিন্দু মহাসভার পরে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন। তো তার সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে। জন্মগুলো ডেট আমাদের লাগে না, আমাদের যেটা লাগে এখানের মধ্যে যে কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, কোন ডিস্ট্রিক্টে, এটা আমাদের লাগে। হুগলির কামার পুকুরে আমাদের হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন। আসল নাম মাঝে মাঝে দেয় গদাধর চট্টোপাধ্যায়। 1886-এ তার মৃত্যু হয়েছিল। তো তার যে বিখ্যাত, যে তিনি তথাকথিত শিক্ষা এবং পাশ্চাত্য জ্ঞান বর্জিত দক্ষিণেশ্বরের পুরোহিত হিসাবে কাজ করতেন। তার বিখ্যাত মত ছিল যে যত মত তত পথ, আর ঈশ্বর লাভের জন্য যে এই শাস্ত্র জ্ঞান এইসব জিনিস অপরিহার্য নয়। এটা এটা এই কোটেশনটা মাঝে মাঝে এসে থাকে, যে ঈশ্বর লাভের জন্য যে সুচিতা বা শাস্ত্রীয় বিধি মানা প্রয়োজন নেই, এটা তিনি প্রথম বলেন। আর যেটা তিনি পরে বলেছিলেন যে শিব জ্ঞানে জীব সেবার কথা তিনি প্রচার করেন, যেটা পরবর্তীকালে আমাদের যে বিবেকানন্দ এটাকে ফলো করেছিলেন, এবং তার যে শিষ্য বা উত্তরাধিকারী ছিলেন স্বামী বিবেকানন্দ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি অফ ইন্ডিয়া। তো এরপরে আমাদের স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে। স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, খুব ইম্পর্টেন্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। তো সেই সময় স্বামী বিবেকানন্দের যে অবদান, অনেকে ভাববে যে তিনি তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, মানে স্পিরিচুয়াল জীবনের মধ্যে তিনি করেন। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বা রাজা রাম আমাদের হচ্ছে আমাদের রামকৃষ্ণ সম্পর্কে কেন জানবো, এরা স্বাধীনতা সংগ্রামের সাথে কিভাবে যুক্ত, এটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে। যেহেতু যে কেন বলা হচ্ছে তার কারণ পড়তে হয় একটাই কারণে, এই যে বিবেকানন্দ বা এদের যে মানে এরা প্রচার করেছিল, এদের তত্ত্বে যথেষ্ট আমাদের যত স্বাধীনতা সংগ্রামী এরা এদের আদর্শেই মানে দেশপ্রেমিক হয়েছিল। এই যে স্বামীজি ছিলেন, দেখো দেশপ্রেমিকদের কাছে একটা আদর্শ, যে দেশকে মা হিসেবে কল্পনা করা, এটা প্রথম কিন্তু এরাই শিখিয়েছিল। এই কারণে এদের অবদান খুব গুরুত্বপূর্ণ। জন্ম আমরা সবাই জানি 1863, 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, বিলে বলে ডাকা হতো। বাবার নাম আর মায়ের নামটা একটু ভালো করে মাথায় রাখবে। বিবেকানন্দের মায়ের নাম, নেতাজির মায়ের নাম, আর হচ্ছে আমাদের হচ্ছে বিদ্যাসাগরের মায়ের নাম। এগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। ফেমাসের মধ্যে যেহেতু তিনটে ফেমাস পার্সোনালিটি, এদের নামগুলো কিন্তু খুব গুলিয়ে যায়। বিবেকানন্দের মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, আর ভগিনী নিবেদিতা ছিল তার বিখ্যাত শিষ্যা। 1902-তে তার মৃত্যু হয়েছিল বেলুড় মঠে, যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ, বেলুড় মঠে তার মৃত্যু হয়। 1893-তে বিবেকানন্দের যে বিখ্যাত শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল, যেখানে তিনি বক্তব্য রেখেছিলেন।
খুব ভালো করে মনে রাখবে শিকাগো ধর্ম মহাসভা কবে হয়েছিল, 1893। প্রায় কিন্তু পরীক্ষার কোশ্চেন এসে থাকে। আর বিবেকানন্দের এই যে ডেথ, জন্ম, মৃত্যু আর শিকাগো ধর্ম মহাসভা সম্মেলন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল। তো এখানে তিনি বক্তব্য রেখেছিলেন, যেই কারণে বিশ্বব্যাপী হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্মের আখ্যা দেওয়া হয়েছিল। তো তার পেছনে অনেক যথেষ্ট যুক্তি রয়েছে। তো স্বামী বিবেকানন্দকে দেশপ্রেমীদের কাছে আদর্শ বলা হয়। তার আদর্শে বহু বিপ্লবী প্রভাবিত হয়েছিল, বাঘা যতীন, সুভাষচন্দ্র বসু এরা প্রভাবিত হয়েছিল। বিবেকানন্দের লেখা বিখ্যাত বইয়ের মধ্যে বর্তমান ভারত, ভক্তিযোগ, কর্মযোগ, মাই মাস্টার, জ্ঞানযোগ, রাজযোগ, পরিব্রাজক বিখ্যাত তার বুকস এর মধ্যে ইম্পর্টেন্ট। এরপর তিনি তার বিখ্যাত কিছু উক্তির মধ্যে ছিল যে যে আমাদের কিছু ইম্পর্টেন্ট যে কোটেশন গুলো রয়েছে তার মধ্যে, যে আগামী 50 বছর আমরা দেশ দেব দেবী রূপে দেশ মাতৃকাকে সেবা করব। সব থেকে ইম্পর্টেন্ট যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা বেশি ভালো। তো যাই হোক, এটাকে অনেকে অনেক রকম ভাবে এক্সপ্লেন করেছে। অনেকে বলেছে তাহলে গীতা পড়ার দরকার নেই, গীতা এ নয়। কিন্তু অ্যাকচুয়ালি তিনি এটা বলেছেন একটাই কারণে, যে শরীর চর্চা করলে মন ভালো থাকবে, বা হচ্ছে শরীর চর্চা যদি করো, শরীর ভালো থাকলে সুস্থ শরীরে আমরা মানে ভগবানের হচ্ছে বা এর মানে মনের কাছাকাছি পৌঁছতে পারি। তো সেই রেসপেক্টে তিনি বলেছিলেন যে নিজেকে পাপী বলা পাপ, আর একটা বিখ্যাত অন্ধমুচি সমগ্র আমার ভাই বলে তিনি বক্তব্য পেশ করেছিলেন। এগুলো তার বিখ্যাত কিছু কোটেশনের মধ্যে অন্যতম। তার ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ফাউন্ডেশনের সাথে তিনি একদম ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। যে তিনি শ্রীরামকৃষ্ণের যে আমাদের রামকৃষ্ণ আর হচ্ছে বিবেকানন্দের মধ্যে যে পার্থক্য একটাই, যে রামকৃষ্ণদেব যেসব তত্ত্ব প্রকাশ করতেন সেগুলো ছিল হেঁয়ালির মধ্যে, যেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারতো না, যেটা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। এই জন্য তিনি রামকৃষ্ণের কথাগুলোকে ব্যাখ্যা করেছেন, এবং ব্যাখ্যা করার জন্য বিবেকানন্দের অ্যাকসেপ্টেন্সটা আমাদের কাছে অনেক বেশি। যে তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হলো, তুমি সেটা বুঝতে পারলে না, রামকৃষ্ণ দেবের কথার মধ্যে হেঁয়ালি ছিল, কিন্তু বিবেকানন্দ সেগুলোকে আমাদের অ্যাজ এ রিয়েল এক্সাম্পল দিয়ে বলেছে। যে এরকম একটা ছোট্ট একটা কথা, যে সাপোজ আমরাই বলতে থাকি যে হচ্ছে এই মূর্তি পূজা করে কি হবে, এই মূর্তি মানে ঠাকুর আমাদের হচ্ছে মনের মধ্যে রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম আমাদের মধ্যে থট আছে যে এই মূর্তির মধ্যে তো ঠাকুর নেই, তাহলে আমরা মূর্তি পূজা কেন করব, এসব মূর্তি টুর্তি মানি না, অনেকে নাস্তিক যে থটস গুলো আসছে। তাহলে সেরকম একটা এক্সাম্পল, মানে সেরকম একটা ঘটনা ঘটেছিল বিবেকানন্দের সঙ্গে। কেরালার মহারাজা তাকে এরকম বলেছিল যে আপনি এই যে মূর্তি পূজা করেন, এইসব জিনিস করেন, তো এর তো কোনো ভিত্তি নেই, যে আপনি তো লোককে ভুল বোঝাচ্ছেন। তখন বিবেকানন্দ বলছে, চারিদিকে দেখলো, তার রাজসভায় বসেছিল, দিয়ে চারিদিকে দেখলো উপস্থিত বুদ্ধিটা কিরকম, দেখে বললো আচ্ছা আপনার ওই একটা ছবি দেখিয়ে বললো যেটাকে, এটা আমার ঠাকুরদা এরকম খুব ভালো। আরেকজনকে বললো এটাকে, বলে এটা আমার ঠাকুরদার বাবা, এরকম সবাইকে এক্সপ্লেন করলো। বললো ঠিক আছে একটা দুটো ছবি পেড়ে আনুন। ছবিগুলো পেড়ে আনলো, পেড়ে আনা বললো যে নিচে রেখে বললো এগুলোর উপর পা দি। বলছে কেন পা দেবো কেন? আপনি বললেন পা দেবে, কোনো অসুবিধা তো নেই, এটা তো জাস্ট ছবি আছে। তাহলে ছবি যদি আছে, আপনি তো আপনার যে গুণী মানে গুরুজন আছে তাদেরকে অপমান তো করছেন না, তো ছবিতে পা দিচ্ছেন, ছবিতে পা দিতে আপনার অসুবিধা কি আছে? তখন তারা বললো না, ছবিতে কি করে পা দেবো? তখন তিনি এক্সপ্লেন করলেন, দেখো যে এই যে মূর্তি পুজো হয়, বা এই যে আমরা যে কোনো একটা মূর্তির সামনে বসি, এর উদ্দেশ্য একটাই, আমরা সেই জিনিসটার মধ্যে সেই মানুষটাকে কম্পেয়ার করি, বা সেই মানুষটার প্রতিচ্ছবি দেখতে পাই, সেই কারণে আমরা মূর্তি পূজা করি। এটা কোনো কুসংস্কারের ব্যাপার নয়। আমাদের যদি কোনো মনকে শান্ত করতে হয়, তাহলে যে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বিন্দুতে নিজের মনকে কেন্দ্রীভূত করতে হয়, সেই জন্য আমাদের পুজো করতে বলা হয়। এর মানে এই নয় যে ঠাকুর ওর মধ্যেই রয়েছে, সেটা তুমি যে কোনো পাথরেও করতে পারো, যে কোনো জলের বোতলেও করতে পারো, যে কোনো জিনিসেই তুমি করতে পারো। কিন্তু তার যদি প্রতিকৃতি একটা মূর্তি যদি সামনে থাকে, তাহলে আমাদের কম্পেয়ার করতে বা সেটা ভাবতে আমাদের সুবিধা হয়, সেই কারণে আমাদের মূর্তি পূজার কথাটা বলা হয়েছে। তো সেই রকম আরো অনেক বিবেকানন্দের এরকম থটস বা হচ্ছে বক্তব্যগুলো আছে, যেগুলো সাধারণ মানুষের কাছে খুব বেশি অ্যাকসেপ্টেন্স, যেই কারণে বিবেকানন্দের যে মানে অ্যাকসেপ্টেন্সটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি। ওকে, তো সেই হিসেবে 1897 স্বামী বিবেকানন্দ আমাদের রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। এবং স্বামী সরোজিনী নাইডু রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, তিনি ছিলেন একজন যোদ্ধা সন্ন্যাসী, মানে একজন সন্ন্যাসী, তিনি যোদ্ধা হিসেবেও ছিলেন। কারণ স্বাধীনতা সংগ্রামে তিনি অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট না করলেও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে তিনি মানে উদ্বুদ্ধ করেছিলেন। এবং অরবিন্দ ঘোষ, বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ তাকে বলেছেন আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা বলেও তিনি মন্তব্য করেছেন। তো এই ধরনের অনেক রকম মানে বক্তব্য বা অনেক রকম স্টেটমেন্ট এর সম্পর্কে আমরা জানতে পারি।
আর ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাকে বলেছেন যে আধ্যাত্মিক জগতে বিদ্যাসাগর ছিলেন ভারতের মাইকেল অ্যাঞ্জেলা একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরু ছিলেন, দার্শনিক ফিলোসোফার ছিলেন, সেটাই অমলেশ ত্রিপাঠী এ সম্পর্কে বলেছেন। তো যাই হোক, নেক্সট আমাদের একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। এটাও একটা বিখ্যাত অর্গানাইজেশন ছিল, থিওসফিক্যাল সোসাইটি, যেটা 1875 খ্রিস্টাব্দে হেলেনা ব্লাভাটস্কি আর কর্নেল এইচ.এস. ওলকট আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রায় পরীক্ষায় এসে তাকে থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আর কে গঠন করেছিল বা কবে কে গঠন করেছিল। 1875-এ হেলেনা ব্লাভাটস্কি এবং কর্নেল এইচ.এস. ওলকট সান ফ্রান্সিসকোতে এই থিওসফিক্যাল সোসাইটি গঠন করেন, যেটা ভারতে 1886-এ ভারতে মাদ্রাজ আমাদের প্রেসিডেন্সির আদিয়ারে এর শাখালয় স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল সেম, দেখো, বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি স্থাপন করা ছিল এই থিওসফিক্যাল সোসাইটির প্রধান উদ্দেশ্য। আচ্ছা, এরপর 1899-এ অ্যানি বেসান্ত থিওসফিক্যাল সোসাইটিতে যোগদান করেন এবং অ্যানি বেসান্ত থিওসফিক্যাল সোসাইটিতে যোগদান করার পরে থিওসফিক্যাল সোসাইটি যথেষ্ট বেশি পাওয়ারফুল বা উদ্বুদ্ধ হয়। এরপর এরই উদ্যোগে সোসাইটির ভারতীয়করণ ঘটে। ভারতে প্রতিষ্ঠিত হলেও যত বেশি পপুলারিটি অর্জন করতে পারেনি প্রথমে থিওসফিক্যাল সোসাইটি, অ্যানি বেসান্তের উদ্যোগে এই সোসাইটি ভারতে পপুলারিটি অর্জন করে, যেটা স্ত্রী শিক্ষার প্রসারেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল। এবং এই সমিতির সদস্যরা থিওসফি নামে একটা ইংরেজি পত্রিকা পাবলিশ করতেন। এবার অ্যানি বেসান্ত মোস্ট ইম্পর্টেন্ট, বেনারসে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? এটা অনেকেই ভুল করে, যে মদন মোহন মালব্যকে দিয়ে ভুল করে থাকে। সেন্ট্রাল হিন্দু ইউনিভার্সিটি, যেটা এখন বেনারস বিএইচইউ যেটা রয়েছে, এটা স্থাপন করেছিল কে? অ্যানি বেসান্ত। মদন মোহন মালব্য এটাকে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় করে। সেন্ট্রাল হিন্দু যেটা ইউনিভার্সিটি, যেটাকে মদন মোহন মালব্য বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে রূপান্তরিত করেছিলেন, যেটাই আমাদের পরবর্তীকালে এখন বর্তমানে বিএইচইউ রয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো অ্যান্সার কিন্তু অ্যানি বেসান্ত করবে, অপশনে মদন মোহন মালব্য থাকবে। সেন্ট্রাল হিন্দু স্কুল বা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? অ্যান্সার কিন্তু সবাই অ্যানি বেসান্ত করবে, মদন মোহন মালব্য করবে না। মদন মোহন মালব্য এটাকে ট্রান্সফার করেছিল, ফাউন্ডার কিন্তু অ্যানি বেসান্ত। এমসিকিউ এর সময় এটা কনফিউশন হবে। এরপর 1891-এ যে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন যেটা হয়েছিল, সেখানে থিওসফিক্যাল সোসাইটির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত। এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে থিওসফিক্যাল সোসাইটির প্রতিনিধিত্ব অ্যানি বেসান্ত করেছিলেন। কিন্তু থিওসফিক্যাল সোসাইটি সীমাবদ্ধ ছিল দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল। তবে কি থিওসফিক্যাল সোসাইটি যেহেতু উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই জন্য সমাজের বিশেষ মানে মানে মধ্যবিত্ত সমস্ত লোকের মধ্যে এর প্রভাব কিন্তু সেভাবে পৌঁছতে পারেন। এরপর আরেকটা বিখ্যাত পার্সোনালিটি আমাদের জ্যোতিবা ফুলে। 1827 জ্যোতিবা ফুলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন আমাদের স্বাধীনতা এই উপনিবেশের এই সমাজ সংস্কার আন্দোলনের সাথে একজন বিখ্যাত জ্যোতিবা ফুলে ছিলেন। সেই জ্যোতিবা ফুলে 1827 থেকে 1890 এই টাইমের মধ্যে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে একটা দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল, যে কুনবি যারা একটা অচ্ছুত সম্প্রদায় বলা হয়, মানে যাদেরকে পড়াশোনা বা আধুনিক শিক্ষার সাথে তাদেরকে সুযোগ দেওয়া হতো না। সেই জন্য জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে একটা কুনবি পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু দেখো স্কটিশ মিশনারিতে পড়াশোনা করেছিলেন। মিশনারি মানে খ্রিস্টান মিশনারিতে তিনি পড়াশোনা করেছিলেন। এই জন্য ব্রাহ্মণ আধিপত্যের বিরোধী মনোভাব গড়ে উঠেছিল। এই জন্য যেহেতু কুনবি কৃষক পরিবার একটা শূদ্র কৃষক পরিবার ছিল, এই জন্য ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে অপমানিত হতে হয়েছে। এই জন্য তিনি জাতিভেদ প্রথা, শূদ্র এবং নারীদের দুর্দশার বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন জ্যোতিবা ফুলে, এবং তার ওয়াইফের নাম ছিল পণ্ডিত সাবিত্রীবাই। খুব গুরুত্বপূর্ণ অবদান তাদের ছিল। তারা এই যে জ্যোতিবা ফুলে কুনবি, মালি, মাং, মাহার এরকম বিভিন্ন নিম্ন বর্ণের মানুষদের মধ্যে ব্রাহ্মণ বিরোধী প্রচার শুরু করে। তার লেখা বইয়ের মধ্যে ব্রাহ্মণেচ কসাব, শ্বেত কার্যস অসুদ এরকম কিছু বই তিনি রচনা করেন, যেখানে ব্রাহ্মণদের বিরুদ্ধে
আন্দোলন চালানো হয়। আর জ্যোতিবা ফুলে কিন্তু ব্রিটিশ রাজের সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে ব্রিটিশদের যে পাশ্চাত্য শিক্ষা, সেটার মাধ্যমে একমাত্র ভারতীয়দের উন্নতি সম্ভব হবে। এই জন্য 1857-এর মহাবিদ্রোহের সময় তিনি ইংরেজদের সমর্থন করেছিলেন। তার মতে বিরোধীরা সফল হলে ভারতে আবার ব্রাহ্মণ রাজ প্রতিষ্ঠিত হতো। কারণ হিন্দু মহাসভা বা এইসব যে সংগঠন, যারা হিন্দু ধর্মকে আরো বেশি গোঁড়ামির মধ্যে ছিল। এই জন্য জ্যোতিবা ফুলে মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হলে শূদ্ররা নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হয়ে উঠবে। এটা জ্যোতিবা ফুলের নিজস্ব মতামত ছিল। এই জন্য তিনি শূদ্র হয়ে শূদ্রদের উন্নতির জন্য চেষ্টা করতেন। এই জন্য তিনি কি করলেন, জাতিভেদ প্রথা অবসান এবং নিম্নবর্ণের উন্নতির জন্য 1873 খ্রিস্টাব্দে গড়ে তোলেন একটা সত্য শোধক সমাজ। সত্য শোধক সমাজ তিনি গঠন করেন। যেই সত্য শোধক সমাজ থেকে একটা পত্রিকা প্রকাশিত হতো, তার নাম ছিল দীনবন্ধু। এই দীনবন্ধু পত্রিকা প্রকাশিত হতো তার সময় সত্য শোধক সমাজ থেকে। সালটা খুব ইম্পর্টেন্ট, 1873, 1873 খ্রিস্টাব্দে সত্য শোধক সমাজ তিনি গঠন করেন। এরপর 1884-তে প্রথম তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে প্রথম ভারতীয় পরিচালিত বালিকা বিশ্ববিদ্যালয়, এটা মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে, নাম জিজ্ঞেস করে না, যে ভারতে প্রথম ভারতীয় পরিচালিত মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের সাথে কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত ছিলেন? এটা হচ্ছে সাবিত্রীবাই ফুলে বা অনেক সময় জ্যোতিবা ফুলে। আর এটা কোথায় গড়ে উঠেছিল, এটা মাঝে মাঝে কোশ্চেন করে, পুনেতে। পুনের ভিদেওয়ারা এতটা জানতে চায় না, পুনেতে প্রথম ভারতীয় মহিলা বালিকা বিদ্যালয় তৈরি হয়েছে। এছাড়া আরো কিছু এরকম দরকার নেই এটা। আচ্ছা, বিধবা বিবাহের জন্য আন্দোলন গড়ে তুলেন এবার 1888 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। মহাত্মা বলা হয়ে থাকে জ্যোতিবা, মহাত্মা গান্ধী যেরকম দক্ষিণ ভারতে মহাত্মা বলা হয় জ্যোতিবা ফুলে। নেক্সট অর্গানাইজেশন আমাদের শ্রী নারায়ণ গুরু, আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন শ্রী নারায়ণ গুরু। 1856 থেকে 1928 এই টাইমের মধ্যে শ্রী নারায়ণ গুরু ভারতের বিখ্যাত একজন সত্যশোধক এর মধ্যে ইনক্লুডেড ছিলেন। সমাজ সংস্কারক হিসাবে শ্রী নারায়ণ গুরু দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। 1856 থেকে 1928 একটা দীর্ঘ সময় তিনি এই ভারতের স্বাধীনতা সমাজ সংস্কারের সাথে যুক্ত ছিলেন। কোথায় ছিলেন? কেরালাতে। কেরালায় দেখো এজহাবা, এটাও একটা এরকম শূদ্র সমাজ। এজহাবা সম্প্রদায় কেরলের নিম্ন সম্প্রদায়ভুক্ত। এজহাবা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, যাদেরকে বিভিন্ন জায়গায় বর্ণ হিন্দুদের উপর বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হতো। বর্ণ হিন্দু বলতে কি, যাদেরকে বলা হয় যে হিন্দু ধর্মে যারা নিচু ধর্মের কাস্ট হয়, তাদেরকে বর্ণ হিন্দু বলা হয়ে থাকে। মানে বর্ণভেদ প্রথার মধ্যে যারা শূদ্র ক্যাটাগরিতে পড়ে, তাদেরকে বর্ণ হিন্দু বলা হয়। বর্ণ হিন্দুদের উপর বিভিন্ন ধরনের কর আরোপ করা হতো। এই জন্য এছাড়া এঝাবা যে সম্প্রদায় হতো, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, এবং এই কারণে তাদের মন্দিরের বাইরে দিয়ে পাশে দিয়ে যে রাস্তা হতো, সে রাস্তা দিয়েও যাওয়া যেত না। এবং এই নিয়ে আমাদের হচ্ছে যথেষ্ট একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এই দেখো, এমনকি তাদের দেবদেবীর ছবিও তারা রাখতে পারতো না নিজেদের ঘরের মধ্যে। এবং কেরলে জাতপাত এবং অস্পৃশ্যতা প্রচুর বেশি আবদ্ধ ছিল। এই কারণে কেরল সব থেকে বেশি মানে জাতপাতে এতে ছিল। এই জন্য বিবেকানন্দ কেরলকে বলেছেন ভারতের উন্মাদ আশ্রম, যেটা লুনেটিক অ্যাসাইলাম অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এই কারণে দেখবে একটা জিনিস, হিস্ট্রি সবসময় একটা জিনিস দেখায় যে যেই জায়গায় যেটা বেশি কট্টর হয় না, সেই জায়গার উপর লোকে ফোকাস করে এবং সেই জায়গায় সবচেয়ে বেশি ডেভেলপ হয়ে যায়। এই জন্য কেরল দেখো সবচেয়ে বেশি জাতপাত অশৃঙ্খলতায় ছিল। বর্তমানে কেরল আমাদের সব স্টেটের মধ্যে সবচেয়ে বেশি এডুকেটেড স্টেটের মধ্যে কেরল পড়ে। তাই বিবেকানন্দ এটাকে ভারতের উন্মাদ আশ্রম বা লুনেটিক অ্যাসাইলাম অফ ইন্ডিয়া বলেছেন। এই শ্রীনারায়ণ গুরু প্রকাশ করতেন কে, যে এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর ছিল তার মূল বক্তব্য। তিনি কেরলের এই জায়গাগুলো অত দরকার নেই। এবার তিনি 1903 খ্রিস্টাব্দে শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগম নামে একটা সংগঠন গড়ে তুলেছিলেন। এটা দরকার নেই, এতটা জিজ্ঞেস করেন না, তবু ইনফরমেশন দেওয়া রয়েছে, থাক, ঠিক আছে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট শ্রীনারায়ণ গুরু সম্পর্কে, সেটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভাইকম সত্যাগ্রহের সাথে
শ্রীনারায়ণ গুরু যথেষ্ট বেশি যুক্ত ছিলেন। ভাইকমটা কি? দক্ষিণ ভারতের ভাইকম একটা জায়গায় বর্ণ হিন্দুদের, এই যে বললাম নিকটবর্তী রাস্তা দিয়েও মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। এই জন্য 1924 সালে শ্রীনারায়ণ গুরু কি করেন? শ্রীনারায়ণ গুরু এখানের মানুষরা যাতে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে সেই জন্য আন্দোলন গড়ে তোলেন, যেটা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত, যেটা মহাত্মা গান্ধী দক্ষিণ ভারতে এসে এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন। এই কারণে ভাইকম সত্যাগ্রহ শেষ পর্যন্ত একটা সফল সত্যাগ্রহে পরিণত হয়। ভাইকম সত্যাগ্রহ সফলতম সত্যাগ্রহ ছিল। শ্রীনারায়ণ গুরু মালায়ালাম ভাষায় বই লিখেন আত্মপদে শতকথম, যেটা মূলত একটা আধ্যাত্মিক বিষয়ে লেখা। শ্রীনারায়ণ গুরু হচ্ছে এটা করলেই হবে, এতটাই ঠিক আছে, আর তো গল্প করে লাভ নেই। এরপর আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব, সে হচ্ছে বিরসা লিঙ্গম পান্তুলু। এটা আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের, বিরসা লিঙ্গম পান্তুলু 1848 থেকে 1919 এই টাইমের মধ্যে বিরসা লিঙ্গম পান্তুলু আমাদের দক্ষিণ ভারতের আরেকজন গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন। তো এই ব্যক্তিত্ব, যাকে জন্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে, ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তিনি দেখো বিরসা লিঙ্গম ছিল তেলেগু বিরসা লিঙ্গম, তাকে আমরা বিদ্যাসাগরের সাথে সাউথ ইন্ডিয়ার বিদ্যাসাগরও বলে থাকি। তার কারণ আছে, তিনি একদিকে যেমন সমাজ সংস্কারক ছিলেন, সেদিক আরেকদিকে তিনি কিন্তু তেমন সাহিত্য বা সাংবাদিক সাহিত্যের ওপর যথেষ্ট বেশি তার দক্ষতা ছিল। এই জন্য তিনি তেলেগু ভীষণ পত্র পত্রিকা রচনা করেন, তার মধ্যে বিবেক বর্ধিনী, নারী শিক্ষা প্রচার, সতী সাহিত্য বোধিনী, সত্যবাদী বিভিন্ন লেখেন। এবং প্রথম বিরসালিঙ্গম পান্তুলু তেলেগু ভাষার প্রথম উপন্যাস লেখেন। তেলেগু ভাষার প্রথম উপন্যাস হচ্ছে রাজশেখর চরিত্র, যেটাই বিরসালিঙ্গম পান্তুলু লিখেছিলেন। বিরসালিঙ্গম একজন নারী শিক্ষার সমর্থক ছিলেন। তিনি দেয়ালেশ্বরমে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। রাজমুন্দ্রিতে পরবর্তীকালে 1908 খ্রিস্টাব্দে 1908 খ্রিস্টাব্দে রাজমুন্দ্রিতে তিনি হিতকারিণী বিদ্যালয়, ইম্পর্টেন্ট, 1908 খ্রিস্টাব্দে তিনি হিতকারিণী বিদ্যালয় গঠন করেন বিরসালিঙ্গম পান্তুলু। আচ্ছা, এছাড়া তিনি দক্ষিণ ভারতে এই যে কন্যা শুল্কম, বিবাহের জন্য যে কন্যা ক্রয় করা হতো, এর বিরুদ্ধে তিনি সোচ্চার হন বা বক্তব্য রাখেন। বাল্য বিবাহ বন্ধের জন্য রাজামন্ত্রীর সংস্কার সমিতি গঠন করেন। পুরুষের বহু বিবাহের তিনি বিরোধিতা করেন, বাল বিধবা বিবাহকে সমর্থন করেন। মহাদেব গোবিন্দ এই জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে বলেছেন। এই জন্য বললাম একটু আগে, তাকে দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ার বিদ্যাসাগর বলা। এটা কে বলে মাঝে মাঝে কোশ্চেন আসে। মহাদেব গোবিন্দ রানাডে তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলেছেন। তার উদ্যোগে 1874 সালে বিধবা বিবাহ সমিতি গঠন হয়। ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর এই দুটো জায়গা করে রাখবে। এই মহীশূর এবং ব্যাঙ্গালোরে তিনি বিধবা আশ্রম গঠন করেন। বিরসালিঙ্গম পান্তুলে সাহিত্যে, দক্ষিণ সাউথ ইন্ডিয়ান সাহিত্যে নবজাগরণ ঘটান। দেখো তিনিও দেখো কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের আদর্শে প্রভাবিত ছিলেন। তাকে আমরা আধুনিক অন্ধ্রের জনক বা আধুনিক অন্ধ্রের অগ্রদূত এবং অন্ধ্রের নবজাগরণের জনক, বিভিন্ন রকম এপিথেট তাকে আমরা দিয়েছি। এরপর আমাদের সৈয়দ আহমেদ খান রয়েছেন 1817 থেকে 1898। এতগুলো আমরা হিন্দুদের সম্পর্কে পড়লাম, হিন্দুদের সম্পর্কে, হিন্দু ধর্মের সমাজ সংস্কার আন্দোলন। এবার আমরা মুসলিম ধর্মের সমাজ সংস্কার আন্দোলনের কয়েকটা জানবো। এটা সৈয়দ আহমেদ খান, তিনি দিল্লির একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লিতে তার জন্ম হয়েছিল সৈয়দ আহমেদ খান। তিনি আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় ইসলামিক শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। তিনি প্রথম জীবনে ইংরেজদের অধীনে একটা কর্মচারী হিসেবে কাজ করতেন। মহাবিদ্রোহের সময় তিনি আমিন পদে নিযুক্ত ছিলেন এবং সেই সময় তিনি বহু ইংরেজ কর্মচারীর প্রাণ রক্ষা করায় ইংরেজদের সুনজরে আসেন। এবং সেই কারণে ইংরেজরা মুসলিমদের, তিনি চাইতেন কি যে যাতে মুসলিমরা ইংরেজি শিক্ষায় অগ্রগতি হয়। কারণ মহাবিদ্রোহের আগে কি হতো, মুসলিমরা ভারতে আসার জন্য, ব্রিটিশরা ভারতে আসার জন্য মুসলিমরা কি করেছিল, ইংরেজি শিক্ষাকে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতো না, তারা মানতো না যে যেহেতু ব্রিটিশরা আমাদের উপর রুল করছে।
কিন্তু হিন্দু যারা ছিল তারা মধ্যবিত্ত সম্প্রদায়, তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি জোগাড় করে তারা সমাজের উঁচু পজিশনে যাচ্ছিল। কিন্তু মুসলিমরা যেহেতু ইংরেজি শিক্ষায় নিজেদেরকে দূরে রেখেছিল, সেই জন্য তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল, ফলে দরিদ্রতা মুসলিম সমাজের মধ্যে অবরুদ্ধ হচ্ছিল। এই জন্য সৈয়দ আহমেদ খান ওয়াহাবি আন্দোলন এবং মহাবিদ্রোহে মুসলিম সমাজের ভূমিকায় ইংরেজরা তার উপর ক্ষুব্ধ হয়। ওয়াহাবি মুভমেন্ট আর মহাবিদ্রোহে যে নেতৃত্ব দেওয়া বা এইসবের জন্য তারা ইংরেজরা তাদের উপর ক্ষুব্ধ হয়েছিল। এই জন্য তিনি কি করেছিলেন, তিনি মহাবিদ্রোহের পরবর্তী সময়ে মুসলিমদের আধুনিক শিক্ষা বিস্তারের ব্যাপারে উদ্যোগী হন, যে তিনি চেয়েছিলেন মুসলিমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। এই জন্য তিনি মুসলিমদেরকে বলেন যে ইংরেজদের প্রতি আনুগত্য এবং তাদের প্রতি সহযোগিতা প্রদর্শন করতে, ফলে তারা ইংরেজরা তাদের স্বার্থের কথা ভাববে। এই জন্য সৈয়দ আহমেদ খান অপরদিকে ইংরেজদেরকে বোঝায় যে মুসলিমরা ইংরেজ বিরোধী নয়, তারা হেল্প করতে চায়। এই জন্য একটা ডিভিশন, যে দুটোর মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ এবং মুসলিমদের হিন্দুদের থেকে আলাদা বা করার জন্য সৈয়দ আহমেদ খান প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এরপর তিনি উচ্চশিক্ষিত রাজনৈতিক জ্ঞান সম্পন্ন এদের বিরুদ্ধে সহযোগিতার হাত বাড়ান। মুসলিম সমাজে নারীদের শিক্ষা বিস্তারের পক্ষে তিনি বক্তব্য রেখেছিলেন। পর্দা প্রথা, বহু বিবাহ, পত্নীকে তালাক দেওয়ার ব্যাপারেও তিনি মন্তব্য প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা আমাদের মুসলিম সমাজে যারা মৌলবী তাদের এটা পছন্দ হয়নি। সৈয়দ আহমেদ বুঝেছিলেন যে ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিম সমাজের অগ্রগতি সম্ভব নয়। এই জন্য তিনি মুসলিম সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। এই জেহাদ কথাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করা হয়ে থাকে। প্রপারলি জেহাদ কথার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকে জেহাদ বলা হয়। তো তার মতে যে কোরআনেই সমস্ত জ্ঞান রয়েছে, সেটাই মুসলিমদের একমাত্র ধর্মগ্রন্থ। তিনি বলেন যে কোরআন পড়াটাই বেটার, তার থেকে মোল্লাদের নির্দেশ না মেনে চলার তিনি বলেন। যেটা আমরা বলেছিলাম দার উল ইসলাম, দার উল সাফার কথা বলেছিলাম। তিনি জানান যে পবিত্র কোরআনে কোথাও ইংরেজি শিক্ষা বা বিজ্ঞান শিক্ষাকে উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তো এগুলো মোল্লারা চাইতো যাতে মানে পড়াশুনো মুসলিম সমাজ না করে, ফলে তারা যা বলবে তাই তারা মানবে। এসে তিনি উর্দু ভাষায় তাজহিব আল আকলান নামে পত্রিকা প্রকাশ করেন। সায়েন্টিফিক সোসাইটি আমাদের সৈয়দ আহমেদ খান গঠন করেন 1864-এ। তারপর মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1877-এ গড়ে তোলেন, যেটা পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এই সৈয়দ আহমেদ খানের একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল আলিগড় মুভমেন্ট বা আলিগড় আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছিল চিরাগ আলী, আলতাফ হোসেন, মৌলানা শিবলি নোজামি, নাজিম আহমেদ, কবি আলী খুদাবক্স। আর এখানে প্রথমবার সৈয়দ আহমেদ খান আলিগড় মুভমেন্টে 4টি মৌলিক নীতি বা 4টে প্রিন্সিপাল ফলো করতে বলেছিলেন। তিনি প্রথম বলেছিলেন যে হিন্দু মুসলিম পরস্পর বিরোধী দুটি স্বার্থযুক্ত জাতি। হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভেদ, ডিভিশন সৈয়দ আহমেদ খান প্রথম করেছিলেন। তো বাকিগুলো বলেছেন যে সরকারি উচ্চ পদে মুসলিমদেরকে নিয়োগ করতে হবে, তো পরীক্ষায় করতে হবে, তো এক্সেট্রা এক্সেট্রা বলেছেন। সীমাবদ্ধতা কি ছিল, কেন আলিগড় মুভমেন্ট সফল হলো না? যেহেতু এখানে গোঁড়া মুসলিম বা মৌলদের বিরোধিতা করেছিল এই ধর্ম, এই জন্য এরা মানে রক্ষণশীল মুসলিম যারা ছিল তারা এই সৈয়দ আহমেদ খানের বিদ্রোহটাকে সাপোর্ট করলো না। যেহেতু আন্দোলনের সাথে দরিদ্র এবং পিছিয়ে পড়া মুসলিমদের কোনো সম্পর্ক ছিল না, এবং উচ্চ শ্রেণীর মুসলিমরা অবশ্যই এইসব মৌলবীদেরকে ফলো করবে, ফলে এটা সফল হলো না। এই জন্য সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়, যে দ্বিজাতি তত্ত্বের জনক সৈয়দ আহমেদ খানকে বলা হয়। যদিও টু নেশন থিওরি যেটা, সেটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, আর দ্বিজাতি তত্ত্ব যে তত্ত্বের যদি ফাদার বলা হয় সৈয়দ আহমেদ খান। তবে আলিগড় আন্দোলনে ভারতের জাতীয়তা আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ হিন্দু মুসলিমদের মধ্যে ডিভিশন হয়েছিল। তবে এটাই বলেছে যেহেতু এর ফলে সাম্প্রদায়িকতা বিকাশ বা পৃথক পাকিস্তান সৃষ্টির জন্য এই আন্দোলনকে দায়ী করা হয়ে থাকে, এবং পরবর্তীকালে মানে বলা হয় যে আলিগড় আন্দোলনের ফলেই পরবর্তীকালে 1906-তে মুসলিম লীগ গঠিত হয়েছিল। দরকার নেই। আচ্ছা, তো এতটা আমরা টোটালি ডিসকাস করলাম যে এবার আমাদের কিছু সমাজ সংস্কার আন্দোলন মুসলিমদের হওয়ার পরে এবার শিখ এবং ফার্সিদের মধ্যে এই আন্দোলন কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার কিছু ইনফরমেশন রয়েছে। যে এইভাবে যে যেমন হিন্দু মুসলিমদের মধ্যে হয়েছিল, শিখ ফার্সিদের মধ্যেও এরকম আন্দোলন হয়েছিল। তার মধ্যে বিখ্যাত ছিল যে বাবা দয়াল, দাদাভাই নৌরোজি এবং সর্দার ঠাকুর সিং, এইসব আন্দোলন এর মধ্যে বিখ্যাত কিছু ব্যক্তিত্ব ছিলেন।
সেরকম কিছু আন্দোলনের মধ্যে রয়েছে সিংহ সভা আন্দোলন। সিংহ সভা আন্দোলন এই সময়ের বিখ্যাত একটা আন্দোলনের মধ্যে ছিল, যেটা পাঞ্জাবের অমৃতসরে সর্দার ঠাকুর সিং এবং শ্রী গুরু সিংহ সভা প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে বিশেষ কিছু পড়তে হবে না, শুধু কোথায় হয়েছিল আর একজনের নাম মনে রাখলেই হবে, অমৃতসরে সর্দার ঠাকুর সিং। আর হচ্ছে নিরঙ্কারী সভা, যেটা বাবা দয়াল সিং এর নেতৃত্বে নিরঙ্কারী সভা গঠন হয়, যেটা শিখ ধর্মের ওপর ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব দূর করার জন্য করা হয়, যেটা রাওয়ালপিন্ডিতে গঠন করা হয়েছিল, যেটা পাকিস্তান বর্তমানে আমাদের পাকিস্তানের মধ্যে রয়েছে, আগে পাঞ্জাবে ছিল। তো এখানে এরপর যেটা একটা ইম্পর্টেন্ট মানে আমাদের আন্দোলনের মধ্যে, সেটা হচ্ছে নামধারী বা কুকা আন্দোলন। এটা আমরা হয়তো আগের নামটা পড়েছি, কুকা মুভমেন্ট। এটা হচ্ছে বাবা রাম সিং এর নেতৃত্বে পাঞ্জাবে কুকা আন্দোলন হয়েছিল, যার উদ্দেশ্য ছিল যে সব ধরনের মানে ইসলামের সরি যে শিখদেরকে সহজ সরল জীবনযাপন পালনের কথা বলা হয়। তো এরপর একটা যেটা রিসেন্ট আমাদের 100 বছর পূর্তি হলো আন্দোলনটা, এবং এই দলটাও এখনো রয়েছে পাঞ্জাবে, আকালি আন্দোলন। তো আকালি আন্দোলন, আকালি দল এখনো রয়েছে 1920-তে। পাঞ্জাবের যে ধর্মীয় কেন্দ্র গুরুদ্বার বলা হয়, গুরুদ্বারগুলো দুর্নীতি শুরু হয়েছিল, যে দুর্নীতি মুক্ত করার জন্য আকালি মুভমেন্ট হয়েছিল পাঞ্জাবে, খুব ইম্পর্টেন্ট আকালি মুভমেন্ট, যেহেতু 1920 মানে অসহযোগ আন্দোলনের সময়ে এটা হয়েছিল। এবং এখানে এই জন্য 1950 সালে আকালি মুভমেন্টটাকে স্টপ করার জন্য সরকার শিখ গুরুদ্বার আইন প্রকাশিত করেছিল। এরপর নানকানা হত্যাকাণ্ড, যেটা একটা, এগুলো ছোট বিশাল কিছু এই জায়গাগুলো নেই, জাস্ট বললাম কোথায় হয়েছিল আর হচ্ছে নেতৃত্ব কে দিয়েছিল, জাস্ট এইটুকু জানলেই হবে। 1921-এ নারায়ণ সাহেবের দুর্নীতির বিরুদ্ধে 1921 সালে 1921-এ এই বিদ্রোহ হয়েছিল। আর হচ্ছে আমাদের রেহনুমাই মজদায়ান সভা, যেটা মহারাষ্ট্রের নৌরোজি ফারদুনজি দাদাভাই নৌরোজি পার্সি যুবক হিসাবে এখানে করে, যেখানে কি নারী শিক্ষা, বিধবা বিবাহ সংস্কার এবং মহিলাদের ন্যূনতম বয়স বৃদ্ধি, পর্দা প্রথা রদ, এগুলোর বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল। এই জন্য 1891 সালে বিবাহ সম্মতি আইন পাস করা হয়, যার দ্বারা বলা হয় যে 12 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, বিবাহটাকে নিষিদ্ধ করা হয়। তো এগুলো আমরা দেখো টোটালি এটা আমরা পড়ে নিলাম এখানে। এবার এখানে জাস্ট একটু ছোট করে দেওয়া আছে যে আমাদের যে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে সমাজে কি কি পরিবর্তন হয়েছিল, সেরকম কিছু কিছু আইন, যেগুলো আইন বলবো না, যেগুলো কিছু কিছু চেঞ্জেস হয়েছিল, সেগুলো আমাদের এখানে একটু রয়েছে। তার মধ্যে প্রথম আমরা সবাই জানি সতীদাহ প্রথা সম্পর্কে, আমরা সবাই জানি সতীদাহ প্রথা, যেটা আমাদের 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক 17 নম্বর রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে পাস করেন, যেটা লর্ড উইলিয়াম বেন্টিক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার পাসের সাথে যুক্ত। তারপর আমরা বিধবা বিবাহ আইন, যেটা লর্ড ডালহৌসির আমলে যেটা পাস করা হয়, আমাদের হচ্ছে 15 নম্বর রেগুলেশন অ্যাক্ট, এটা 17 ছিল, এটা 15 বলেছিলাম। এরপর শিশু হত্যা রদ, আগে কি হতো, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন একটা বড় আমাদের রিচুয়ালস এর মধ্যে ছিল, যে কারো যদি বাচ্চা না হয় তখন সে মানত করে যে তার যে প্রথম সন্তান হবে সেটাকে গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে, গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হবে। সরকার এর বিরুদ্ধে শিশু হত্যা রদের আইন পাস করে। নরবলি প্রথা রদ, আগে কি হতো, নরবলি দেওয়া হতো, যে ট্রাইবরা মনে করতো যে নরবলি যদি দেওয়া হয় তাহলে সেই জায়গার ফসল ভালো হবে, এই জন্য যেটা আমাদের নরবলি হ্রদের সাথে আমাদের করা হয়েছিল। আমাদের নরবলির লর্ড হার্ডিজ উড়িষ্যা জেলার খোন উপজাতিদের উপর এই নিষেধাজ্ঞা প্রয়োগ করেন। দাসত্ব প্রথা, আগে হচ্ছে দাসত্ব প্রথার ব্যাপারটা ছিল, এটাকে লর্ড অকল্যান্ড 1843-তে এই দাসত্ব প্রথাকে টোটালি সাসপেন্ড করেন। তো এগুলো দেখো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমরা অলরেডি আগেও পড়েছি, সেগুলো আমাদের একটু ছোট করে এখানে বলা রয়েছে। তো লাস্ট অফ অল আমাদের হচ্ছে এক নজরে আমরা যেটা দিয়ে থাকি সারাংশ, যে আমাদের প্রথম বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিল, বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিল জোনাথন ডানকান 1791-এ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন উইলিয়াম কেরি। তারপর শ্রীরামপুর বিশপ কলেজ বিশপ মিডলটন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহনকে ভারত পথিক আখ্যা দিয়েছেন, এটা আমরা অলরেডি পড়েছি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। আদি ব্রাহ্ম সমাজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু। হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ।
দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত। লালা হংসরাজ সত্যার্থ প্রকাশ, খুব ইম্পর্টেন্ট বই, প্রতিষ্ঠা স্বামী দয়ানন্দ সরস্বতী, এটাও আমরা জানি। আর হচ্ছে পরিব্রাজক বইয়ের রচয়িতা স্বামী বিবেকানন্দ। থিওসফিক্যাল সোসাইটি কর্নেজ ওল্ডকোট আর ব্লাভাটাস্কি 1875 নিউ ইয়র্ক। থিওসফিক্যাল সোসাইটির ভারতের মানে সদর দপ্তর ছিল মাদ্রাজের আদিয়ারে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সর্বাধিক অবদান রয়েছে মদন মোহন মালব্য। তো আমরা পড়েছি ভারতের স্বাধীনতা এবং পরাধীনতার ভারত কলঙ্ক, এগুলো রাইটার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত কিছু বই। সুরসুন্দরী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পলাশির যুদ্ধ, নবীন চন্দ্র সেন। উদাসীন পথিকের কথা রচয়িতা মীর মোশাররফ হোসেন। আর ইনফিল্ট্রেশন থিওরি মেকলের বলেছিলাম যে লোয়ার ফিল্ট্রেশন বা ইনফিল্ট্রেশন পদ্ধতি। মেকলে মিনিটস বলেছিলাম যে শিক্ষা যেটা এডুকেশন যেটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে সমাজের উঁচু শ্রেণী থেকে নিচু শ্রেণীর মধ্যে প্রভাবিত হবে, এটা মেকলে মিনিটস। দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম পান্তুলেকে, আজকেই আমি তোমাদেরকে পড়ালাম বিরসালিঙ্গম পান্তুলে, খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি। আলিগড় সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান, বিখ্যাত ব্যক্তিত্ব। তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে প্রতিষ্ঠা করেন। বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র যেটা হচ্ছে দিগদর্শন 1880। তারপর আমাদের একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে আমাদের লর্ড ওয়েলেসলি গঠন করেন, এটা আমরা জানি। ফোর্ট উইলিয়াম দুর্গ 1700, কলেজ 1800। ব্রজবিলাস আর প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পশ্চিম ভারতের ধর্ম সংস্কারের জনক বলা হয় গোপাল হরি দেশমুখকে। তারপর আমাদের ভিক্টোরিয়াল ইনস্টিটিউট স্থাপন করেন কেশব চন্দ্র সেন। স্টেটসম্যান পত্রিকার আমলে প্রকাশিত হয় ফ্রেন্ড অফ ইন্ডিয়া একটা বই। জীবন প্রভাত আর জীবন সন্ধ্যার রচয়িতা রমেশ চন্দ্র দত্ত। সূর্যের দেশ মেবার পতনের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। বৃত্ত সংজ্ঞার হেমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বুকস গুলো মাঝে মাঝে এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে তে থাকে, তো এখানে দেওয়া আছে হিস্ট্রির মধ্যে। ক্যালকাটা ইউনিটরি উইলিয়াম অ্যাডামস, রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের প্রথম বলা হয় রাজা রামমোহন রায়কে। আর ইন্ডিয়ান মিররের প্রতিষ্ঠাতা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কেশব চন্দ্র সেন। তো দেখো এটা আমাদের একটা বড় একটা চ্যাপ্টার রয়েছে সমাজ সংস্কার আন্দোলনের সাথে যুক্ত, এটা একটা খুব বড় একটা চ্যাপ্টার, এখানে প্রচুর কোশ্চেন আসে, জিকেও কোশ্চেন আসে, হিস্ট্রিতেও এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। তো এটা আমরা আজকে টোটালি কমপ্লিট করলাম। ওকে।